অর্পিতা সরকারের লেখা গল্প তোলো ছিন্নবীণা। পিঠের দিকের ব্লাউজের ইউ শেপের কাটা অংশে একটা ঢিল জাতীয় কিছু এসে লাগলো ঈশানীর। চমকে উঠতেই হাত থেকে চকটা ছিটকে পড়ল। গোটা ক্লাসে হি হি করে একটা হাসির রোল উঠল। ব্ল্যাকবোর্ডে তখন প্রতিবেশী রাষ্ট্রের অবস্থান বোঝাচ্ছিল মাত্র 3 মাস স্কুলে জয়েন করা বছর 25-এর ঈশানী। স্কুলের চাকরিটা ছিল ওর কাছে একটা স্বপ্ন। ছোট থেকে বাবাকে নির্দিষ্ট সময়ে ব্যাগ কাঁধে বেরোতে দেখত, আর বাবার সাথে রাস্তায় বেরোলেই স্যার কেমন আছেন শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গিয়েছিল ওর কান দুটো। সেই থেকেই শিক্ষকতাকে একটা স্বপ্নের পেশা মনে করত ঈশানী। কিন্তু ওর সব রঙিন স্বপ্নগুলো ধূসর হয়ে যেতে বসেছে যবে থেকে ও এই টিউলিপ স্কুলে জয়েন করেছে। ক্লাসে ঢুকলেই বিভিন্ন ভঙ্গিমায় ছেলে মেয়েদের ব্যঙ্গাত্মক কথা শুনে শুনে নিজের উপরেই বীতশ্রদ্ধ হয়ে পড়েছে। শিক্ষকদের সম্মানটুকু পর্যন্ত ছেলেমেয়েরা করে না। আবার কলিগদের বলতে গেলে পুরুষ কলিগরা বলেন, স্কুলটা তো শরীর প্রদর্শনের জায়গা নয়, তাই কাটা ব্লাউজ পরলে অমন 2-1টা ঢিল ছুটে আসবেই। মারাত্মকভাবে অপমানিত লাগে ঈশানীর। শাড়ি পরেই স্কুলে আসে ও। একে তো ভিড় বাসে শাড়ির আঁচল সামলে ওঠা, আবার তারপর নাকি ব্লাউজের পিঠ কাটা হলে চলবে না, এমন অপমান ছাত্রছাত্রীরা করবেই। মহিলা কলিগরা বলেছেন, নতুন নতুন তো তাই অমন খারাপ লাগছে, এরপর অভ্যাস হয়ে যাবে। বেশ কয়েকদিন ধরেই ক্লাস 9-এর ক্লাসে ঢুকতেই ভয় পাচ্ছিল ঈশানী। হয় চেয়ারে চুইংগাম, নয় ডাস্টারে কালি লাগানো। অত্যাচার চলেই যাচ্ছে। আজও ব্যতিক্রম নয়। পিঠের কাটা অংশে কেউ একটা ছোট্ট ঢিল ছুঁড়ল, আর সাথে হাসির রোল। অসহ্য হয়ে গিয়ে ঘুরে দাঁড়িয়ে ঈশানী জিজ্ঞেস করল, তোমাদের মধ্যে কে ঢিল ছুঁড়েছিল? একজন একজন করতে করতে গোটা ক্লাস উঠে দাঁড়িয়ে বলল, ম্যাম আমি ছুঁড়েছি। কনফিউজড ঈশানী। গোটা সেকশানে 30টা ছেলে নিশ্চয়ই ঢিল ছোড়েনি। সকলে একসাথে বলছে, কারণ ঈশানী আসল মানুষটাকে খুঁজতে অসফল হবে তাই। হোপলেস লাগে এই সময়। বারবার মনে পড়ে যায় বাবার স্কুল থেকে বাড়ি ফেরার সময়ের ক্লান্ত অথচ তৃপ্ত মুখটা। বাবা বলেছিলেন, ঈশানী ছেলে মেয়েদের ঠকাবি না, ওরা মা সরস্বতীর দূত, ওদের মন দিয়ে পড়াবি, ফাঁকি দিলে বিদ্যের দেবী পাপ দেবেন। ঈশানীও চেয়েছিল বাবার কথা অক্ষরে অক্ষরে পালন করতে। তাই অন্যান্য স্যার ম্যামরা যখন ক্লাসে বসে ফেসবুক করেন বা ইউটিউবে মুভি দেখেন, তখন ঈশানী চেষ্টা করে প্রত্যেকের ক্লাস ওয়ার্কের খাতা চেক করতে, ভুল ঠিক করতে। এরপরেও স্টুডেন্টদের এই রকম ব্যবহার দেখে মাঝে মাঝে সত্যিই বৃতৃষ্ণা এসে যায়। পিরিয়ড শেষ হলে বেল বাজল। বিষণ্ণ মুখে বাইরে বেরিয়ে এলো ঈশানী। ঠিক সেই সময় দীপনের ফোনটা এলো। ঈশানীর উঠবি না, ঠিক লাভ ম্যারেজ নয়, প্রথমে অ্যারেঞ্জ তারপর লাভ। দীপন রায় একসময় বাবার ছাত্র ছিল, বর্তমানে MBBS পাশ করে সবে প্র্যাকটিস শুরু করেছে। ইন্দ্রনাথ মিত্রের আগ্রহী প্রিয় ছাত্রের সাথে ঈশানীর বিয়ে ঠিক হয়েছে। বিয়েটা এখনও পর্যন্ত মৌখিকভাবেই ঠিক হয়ে আছে দুই বাড়িতেই। এর মধ্যেই দীপনের ইচ্ছেই বার 2-1 নিভৃতে দেখা হয়েছিল ঈশানী আর দীপনের। তারপর থেকে প্রায়ই দেখা করাটা ওদের রুটিনের একটা অঙ্গ। দীপন চেম্বার থেকে ফেরার সময় ঈশানীকে স্কুলের কিছুটা দূর থেকে পিক আপ করে। আজও সেই কারণেই ফোন। ঈশানীর গলা শুনেই দীপন বলল, কি হলো, আবার স্কুলে প্রবলেম? ছেড়ে দাও চাকরিটা, রোজ রোজ এত প্রবলেম ফেস করতে হবে না। দীপন ব্যক্তিগতভাবে কোনো ঝুটঝামেলা পছন্দ করে না। সুস্থভাবে সোজাসাপটা জীবন। ঈশানী সুন্দরী, শিক্ষিতা, কিন্তু ওর স্টুডেন্টদের নিয়ে এই ধরনের আধিক্যতা মোটেই পছন্দ নয় দীপনের। স্কুলে গেল, 10টা 5টা কাটালো, চলে এলো, তা নয়, দিন রাত মন মরা হয়ে ছাত্রদের মানুষ করার উপায় খোঁজার চেষ্টা চালাচ্ছে। আজও গাড়িতে উঠেই মন মরা হয়ে বলল, জানো দীপন, বড্ড কষ্ট হয় গো, এদের মানুষ করতে পারছি না বলে। হঠাৎই বিরক্ত মুখে দীপন বলল, আচ্ছা ঈশানী, তুমি এই স্কুল থেকে মান্থলি কীরকম টাকা পাও? আমি যদি ওই টাকাটা তোমাকে প্রতি মাসে দিয়ে দিই, তাহলে তুমি কি এই জবটা ছেড়ে দেবে? চমকে উঠেছিল ঈশানী। এভাবে হেরে গিয়ে পালিয়ে আসার নাম তো মৃত্যু।
দীপন ওকে সেটাই পরামর্শ দিচ্ছে। শুধু অর্থের লোভে যদি ও কাজটা করতো তাহলে তো সমস্যা হতো না। অন্যান্য কলিগদের মতো গায়ে হাওয়া লাগিয়ে ক্লাসে ঢুকতো, আবার বেরিয়ে আসতো। দীপনের সাথে ওর এত মতের পার্থক্য, গোটা জীবনটা দুজনে কাটাবে কি করে? কিছুক্ষণ নিশ্চুপ থেকে ঈশানী বলল, এই মুহূর্তে চাকরি ছাড়ার কোনো মানসিকতা আমার নেই দীপন। দীপনের গলায় স্পষ্ট বিরক্তি। তাহলে অ্যাটলিস্ট চেম্বার থেকে বেরোনোর পরেই তোমার স্কুলের স্টুডেন্টদের গল্প শুনিও না প্লিজ। আমাদের এই কোয়ালিটি টাইমটুকু ওসব শুনতে ইচ্ছে করে না। বলেই দীপন হাতটা রাখল ঈশানীর হাতের উপর। মুহূর্তে যেন সব খারাপ লাগাগুলো মিলিয়ে গেল। রাস্তার দুপাশে অকারণে জন্মানো আর বেড়ে ওঠা পলাশ শিমুল গাছের লালের ছোঁয়া বসন্ত সদর্পে জানান দিচ্ছে তার আগমন বার্তা। শহর ছাড়িয়ে ওরা বেশ কিছুটা ফাঁকায়। কালো রাস্তার বুক চিরে দীপনের ক্রিম কালারের গাড়িটা ছুটছে। ঈশানী বলল, কি সুন্দর জায়গাটা, মারাত্মক স্বাধীন বাতাস। দেখো, এই রাস্তা দিয়ে ভারী যানবাহন গেলেও পেট্রোলের গন্ধে বাতাস ছেয়ে যাচ্ছে না। নিজেকে গা ঝাড়া দিয়ে আবার বিশুদ্ধ করে নিচ্ছে এই মুক্ত বাতাস। দীপন বলল, জানো ঈশানী, তোমার কথায় কিছুটা স্যারের কথার ধরন আছে। স্যারও ক্লাস নিতে নিতে মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে যেতেন, আর কেমিস্ট্রির ক্লাসে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ আওড়াতেন। বাবার কথা বললেই কেন জানে না ঈশানীর মুখে একটা আলাদা উজ্জ্বলতা এসে ভিড় করে। হয়তো জন্মদাতার গর্বে গরবিনী কন্যা। আচ্ছা দীপন, বাবাকে স্টুডেন্টরা কি এমন বিশ্রীভাবে বিরক্ত করতো? তোমার মনে আছে? দীপন হেসে বলল, সে টিচার্স ডেতে একটু আধটু ক্যারিকেচার ছাড়া তেমন কিছু নয়। আর লাস্ট বেঞ্চের ছেলেরা বরাবরই সব টিচারদের নিয়ে ভুলভাল কথা বলতো। ওসব আগেও ছিল ঈশানী। ডোন্ট আপসেট বেবি, প্লিজ চিয়ার আপ। এখন বলো তো, আর তো মাত্র 2 মাস আমাদের হাতে বিয়ের। শপিং শুরু করবে কবে? হানিমুনের টিকিটটা অ্যাটলিস্ট কেটে ফেলি। একরাশ পলাশের লজ্জা এসে ডাঙিয়ে দিল ঈশানীকে। পাশে বসে থাকা মানুষটা আর শুধুমাত্র বাবার ক্লাসের ফার্স্ট বয় নয়, শুধু ডক্টর দীপন রায় নয়, 2 মাস পরেই এই মানুষটাই হয়ে যাবে ওর ভীষণ কাছের, সব থেকে আপন। থমকে গিয়ে দীপনের চোখে চোখ রাখল ঈশানী। পারবে তো সব সমস্যা কাটিয়ে এই মানুষটাকে ভালো রাখতে? নিজের মনের দ্বন্দ্বগুলো চেপে ভালো আছির অভিনয় করার দিন বোধহয় খুব কাছে এসে হাজির। আলগোছে নিজের মাথার ফাঁকা সিঁথিতে একবার হাত বুলিয়ে নিল ঈশানী, যেখানটা দীপনের দেওয়া সিঁদুরে রঙিন হয়ে যাবে আর মাত্র 2 মাস পরে। দীপন বলল, রিসেপশনের দিন তুমি পিঙ্ক কিছু পরো, ওটা আমার ফেভারিট কালার। ঈশানী ঠিক করেছিল ব্লু পরবে। মুখে হাসি টেনে বলল, বেশ, তোমার পছন্দের রঙই পরব। কিছু কিছু মেনে নেওয়াই বোধহয় ভালো লাগা মিশে থাকে। এই এখন যেমন দীপনের পছন্দকে প্রায়োরিটি দিতে ওর ভালো লাগছে। ফেরার পথে পিঠ ঢাকা হাইনেক 2টো ব্লাউজ কিনে বাড়ি ফিরল ঈশানী। আগামীকাল থেকে পিঠ ঢাকা ব্লাউজ পরে দেখবে ওদের রিয়াকশান কী হয়। ক্লাসে ঢুকতেই প্রথমে মন্তব্য কানে এলো ঈশানীর, ম্যামের ফর্সা পিঠে কাগজের গোল্লার দাগ হয়ে গিয়েছিল মনে হয়, তাই ঢেকে এসেছেন। আর একজন বেশ চিবিয়ে চিবিয়ে বলল, মনে হচ্ছে শান্তিনিকেতন থেকে পাশ করেছিলেন, তাই ফুলের গায়ে মূর্ছা যাচ্ছেন। ঈশানীর মাথায় আজ রক্ত চড়ে গেল। ক্লাস 10-এর জিওগ্রাফি ক্লাসে প্রায় এই ধরনের মন্তব্য শুনছে ঈশানী। ঘুরে দাঁড়িয়ে বলল, তোমরা কি বাড়িতে তোমাদের বাবা মায়ের সাথেও এভাবেই কথা বলো? ম্যাম, আমি আপনার ছেলে নই, আমি আপনার পেট থেকে বেরোইনি। গুজগুজ করে, আমি আপনার দুধও খাইনি। হাসির রোল। লজ্জায় ঈশানীর মাথা নিচু। ম্যাম অবিবাহিত জেনেই এই ধরনের মন্তব্য। কানগুলো লাল হয়ে গেল ঈশানীর। এভাবে ক্লাস নেওয়াটা সত্যিই কষ্টকর। তারপর সরকার থেকে আইন করেছে গায়ে হাত দেওয়া যাবে না। অবশ্য রেগুলার তো তার মারা যায় না। মেয়েগুলোও ছেলেদের সাথে গলা মিলিয়ে টোন করে আজকাল। একটা মেয়ে বলল, ম্যাম আপনার নাকি বিয়ে, হানিমুনেও কি এমন হাইনেক ব্লাউজ পরেই যাবেন? জামাইবাবু রেগে যাবে যে। ক্লাস থেকে বেরিয়ে গেল ঈশানী। হেড টিচারের রুমে ঢুকে কিছু ঢেকে ঢুকে বলল, দেখুন স্যার, এভাবে রেগুলার তো চলতে পারে না। স্যার নির্লিপ্তভাবে বললেন,
আসলে আপনি নতুন, অল্প বয়সী ম্যাডাম তো, তাই একটু রঙ্গরসিকতা করছে আর কি। হেড স্যারের কথার ধরন শুনেই রাগে মাথা পর্যন্ত জ্বলে গেল ঈশানীর। তাহলে আপনি কিছু স্টেপ নেবেন না, তাই তো? কী স্টেপ নিই বলুন তো? আচ্ছা চলুন। ক্লাস 10-এর ক্লাসে ঢুকেই হেড স্যার বললেন, তোমরা ঈশানী ম্যামের সাথে অসভ্যতামি করছো কেন? উনি তো পড়াতে চাইছেন। স্যার, ওনার অত জ্ঞান বলেই তো আমাদের সমস্যা। ওনাকে কে বলেছে অত থরলি পড়াতে? আমরা জাস্ট জিস্ট শুনব, সাজেশন পড়ব। হেড স্যার হেসে বললেন, তাহলে তো মিটেই গেল। এবার থেকে আপনি ছেলেরা যা চাইছে সেটাই করুন। অপমানে শরীরটা নীল হয়ে যাচ্ছে ঈশানীর। এই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা নির্দেশ দেবে আর সেই কথা শুনে চলতে হবে ওকে? তাহলে এতদিন ধরে বাবার কাছে কি শিখলো ঈশানী? অন্যায়ের সাথে আপোষ করে বাঁচতে হবে ওকে? টিচার্স রুমে এসেও মনমরা হয়ে বসে আছে দেখেই রেখাদি বললেন, কী রে ঈশানী, সামনে তোর বিয়ে, এখন মুখটা এমন পেঁচার মতো করে বসে আছিস কেন? দীপনের সাথে ঝগড়া হয়েছে? ঘাড় নেড়ে না বলল ঈশানী। আজকের ক্লাস 10-এর ঘটনাটা রেখাদিকে বলতেই রেখাদি বললেন, চুপচাপ ক্লাসে যা, বসে থাক, চলে আয়। কিন্তু রেখাদি, আপনারা না পড়িয়ে না লিখেই এমন একটা পরিবেশ তৈরি করেছেন, না হলে এইটুকু ছেলে মেয়েরা এভাবে কথা বলতে সাহস পায়? পাশ থেকে বিশ্বজিৎ স্যার ফোড়ন কাটলেন, তা আপনি কটা বিদ্যাসাগর তৈরি করবেন ভেবেছেন এই টিউলিপ স্কুল থেকে? নিজেকে কি ঝাঁসি রানী ভাবছেন নাকি? বেশি বিদ্যা ফলাবেন তো রাস্তায় আচমকা পাথর এসে মাথায় পড়বে, তখন ব্যান্ডেজ বেঁধে বিয়ে করতে বসবেন। যদি আপনার ছাত্রের হাতে টিপ ভালো হয় তাহলে অবশ্য পাথরটা আপনার চোখেই লাগবে। তারপর অন্ধত্ব নিয়ে শিক্ষার অন্ধকার দূর করবেন। বিশ্বজিৎ বাবুর কথাটা শুনেই একটা হিমশীতল রক্তস্রোত শিরদাঁড়া বেয়ে নেমে গেল ঈশানীর। স্কুলে ছাত্রছাত্রীকে মারার ফলে টিচারের মুখে অ্যাসিড অবধি মেরেছে স্টুডেন্ট কর্তৃপক্ষ। ভীষণ আপসেট হয়ে বাড়ি ফিরল ঈশানী। বাবার পায়ের কাছে বসে অঝরে কেঁদে ফেলল ও। বাবা ধীরে ধীরে বলল, মেয়েদের অনেক সহ্য করতে হয় রে মা, যে সহ্য করে সেই রয়ে যায়। বাবা, তোমাদের সময়ে ছাত্ররা এমনভাবে শিক্ষকদের অপমান করত? এতটুকু সম্মান করত না? বাবার চোখে একটা রহস্যময় হাসি। সম্মান? ওটা কি জোর করে পাবার জিনিস? পেলেও কি তা দীর্ঘস্থায়ী হয় রে? বাবা ধীরে ধীরে নিজের ঘরে ঢুকে গেল। মা এসে ঈশানীকে বলল, শুক্রবার আশীর্বাদ করতে আসবে দীপনের বাবা মা, ওদিন ছুটি নিস। এই মাত্র ফোনে বললেন ওনারা। আশীর্বাদ তো সন্ধেবেলা, সকাল থেকে কি করব? তাছাড়া ওই দিন কামাই করা যাবে না। গার্জেন স্টুডেন্ট টিচার মিট আছে ওই দিন। শুক্রবারের প্রস্তুতি চলছে বাড়িতে। ঈশানী বেশ টের পাচ্ছে বাবা মা বা দীপনদের বাড়ির সকলেই বিয়েটার ফেলে রাখবে না ভেবেই বেশ উঠে পড়ে লেগেছে। দীপন যে বেশ এক্সাইটেড সেটা ওর গলা শুনেই বোঝা যাচ্ছে। শুধু মনের মধ্যে এতটুকু শান্তি নেই ঈশানীর। চূড়ান্ত পরাজয়ের গ্লানি নিয়ে হাসি মুখে ঘুরে বেড়ানো যে কী কঠিন সেটা শুধু ওই বুঝতে পারছে। হাজার অপমান করেও ক্লাসে ওই সাজেশন পদ্ধতি কিছুতেই চালু করেনি ঈশানী। আপাতত স্টুডেন্টরাও বিরক্ত হয়ে বিরূপ মন্তব্য করেও ম্যাডামের পড়া করতে বাধ্য হচ্ছে। কারণ খাতা চেকের সময় ঈশানী নীরবে ভৎসনার দৃষ্টিতে তাকিয়ে থাকছে। হয়তো একটু হলেও সেটাতেই কাজ হয়েছে। ঈশানীর সামান্য জয়। তবুও ক্লাসে ঢুকলেই, ম্যাম, এই গরমে হাইনেক পড়তে কষ্ট হচ্ছে। হবু বর বোধহয় কাউকে দেখাতে দেবে না রে। এই ধরনের অশ্লীল মন্তব্য কানে আসছেই। বাবার বলা সেই সহ্য করলেই সে রয় তা মনে প্রাণে আঁকড়ে ধরে এগুতে চাইছে ঈশানী। শুক্রবার সকালেই বাড়িতে এক দফা অশান্তি শুরু হয়ে গেল। আজ স্কুলে যাওয়া নিয়ে। আশীর্বাদের দিনে বাড়ি থেকে বেরোনো নিয়ে মায়ের সাথে কথা কাটাকাটি করার পরে স্কুলে যখন পৌঁছালো তখন স্কুলের মিটিং হল অলরেডি ভরে গেছে গার্জেন আর স্টুডেন্টদের ভিড়ে। সামনের চেয়ারে বসে আছেন হেড টিচার সহ টিউলিপের আরও টিচারেরা। ঈশানী ঢুকতেই গার্জেনদের মধ্যে ফিসফাস শুরু হলো। বেশ কিছু স্টুডেন্ট আর গার্জেন ঈশানীর নামে কমপ্লেন করেছে। সে নাকি ক্লাসে ছাত্রের বাবা মাকে অপমান করে কথা বলেছে বাবা মায়েরা এই শিক্ষা দিয়েছে। সাজেশনের বাইরে বেশি পড়া দিয়ে ছাত্রদের বিভ্রান্ত করে বলেও অভিযোগ উঠেছে।
ছাত্ররা ওর ক্লাস করতে চাইছে না। তাছাড়া ছাত্ররা ওনাকে নোংরা কথা বলে। এই বলে উনি যে অভিযোগ এনেছেন সেটাও ঈশানীকে আজ কনফেস করতে হবে যে সে ভুল করেছে। ভিতরে ভিতরে বিজবিজে ঘামটা অস্বস্তি দিচ্ছে ঈশানীকে। কিছু কলিগ বলেছেন বাড়াবাড়ির ফসল। সেক্রেটারি এতক্ষণ গোঁজ হয়ে বসেছিলেন, এবার বলতে শুরু করলেন, একজন টিচারের জন্য স্কুলের পরিবেশ নষ্ট হচ্ছে, এটা মানতেও কষ্ট হচ্ছে। টিউলিপের সুনাম নষ্ট হোক এটা কেউ চাইব না। ঈশানী বাচ্চারেক চেষ্টা করলো সকলের সামনে নিজের বক্তব্য রাখতে, কিন্তু পারছিল না। অবশেষে ঈশানী শুধু একটা কথাই বলল, পিঠের ঢিল ছোড়া ম্যামকে সেক্সি বলাটা কি অরিজিনাল শিক্ষা? এগুলোই শেখাতে চান ছেলে মেয়েদের? দুজন ভদ্রলোক বললেন, তা আপনারা যদি স্কুলে অমন শরীর প্রদর্শন করতে আসেন তাহলে ছেলে মেয়েদের তো এসবই মনে হবে। ভদ্রলোকের বলার ধরনটাতেই যেন লুকিয়েছিল ঈশানীর ব্যক্তিগত চরিত্রের দিকে কুৎসিত ইঙ্গিত। ঈশানী তবুও ধৈর্য ধরে বলতে লাগলো, দেখুন, সন্তানদের জন্ম দিয়েছেন আপনারা, কিন্তু ওরা বেশিক্ষণ থাকে আমাদের কাছে। আপনারা যদি একটুও বিশ্বাস করে শাসন করতে দেন তাহলে হয়তো। একজন মা চিৎকার করে বললেন, আপনি বিয়ে করে কোথায় হানিমুনে যাবেন সেই গল্প এসে ক্লাসে করেন? কি শেখাবেন আপনি? আর সহ্য করতে না পেরে ঈশানী রাগে ফেটে পড়ল। কারোর কাছ থেকে ওর বিয়ের খবরটা শুনে ছেলে মেয়েরাই হানিমুন নিয়ে টিজ করেছে ওকে, এখন ওর নামে মিথ্যাচার করছে। ভারাক্রান্ত মনে মুখ কালো করে বাড়ি ফিরল ঈশানী। মা রাগারাগি শুরু করলো, দেরি হয়ে যাচ্ছে ঈশানীর রেডি হতে, ওরা এসে যাবে এক্ষুনি। ঈশানী মায়ের বলা হলদে পিওসিলটা পরে মুখে হালকা পাপ বোলালো। দীপনের গাড়ির আওয়াজ। জোর করে স্কুলের সব তিক্ততা ঝেড়ে ফেলে দিয়ে মুখে হাসি আনলো ঈশানী। সবাই বসেছে ঈশানীদের ড্রয়িং রুমে। আশীর্বাদের সমস্ত আয়োজন করেছে মা ঘরে। বাবা টিভিতে নিউজ চ্যানেল চালিয়ে দিয়েছে। হঠাৎই আচমকা নিজেদের স্কুলের নামটা শুনেই পায়ে পায়ে দরজার বাইরে এলো ঈশানী। টিউলিপের নতুন রাজনীতি। শিক্ষিকা ঈশানী মিত্র স্টুডেন্টদের দ্বারা মলেস্ট হয়েছেন বলে অভিযোগ করেছেন। গোটা শিক্ষককুলের কলঙ্ক এই শিক্ষিকা। সন্তানসম ছাত্রদের নামে এই মিথ্যাচার। ইনি কি সত্যিই শিক্ষিকা? বেশ উৎসাহী গলায় নিউজটি পরিবেশন করলেন নামি চ্যানেলের সঞ্চালিকা। মিডিয়া এসব কি বলছে? ওই হলে মিডিয়া কখন ঢুকলো? তবে কি কোনো গার্জেনের সূত্রেই ঢুকেছিল? হয়তো সেক্রেটারি জানতেন। ঈশানীর ওই রাগি রাগি মুখটা দু একটা শট নিয়েছে ক্যামেরাম্যান। সেটাও বারবার দেখানো হচ্ছে খবরের মাঝখানে। দীপনের বাবা উঠে দাঁড়িয়েছেন। আমরা ঘরের বউ নিতে এসেছিলাম মাস্টারমশাই, কোনো রাজনৈতিক নেত্রীর সাথে ছেলের বিয়ে দেব না। দীপনের চোখে রাগ আর বিতৃষ্ণা। দীপন বলল, এগুলো কি করলে ঈশানী? এভাবে আমাদের স্বপ্নগুলোকে ভেঙে দিলে তুমি। আত্মীয় পরিজন সকলের কাছে এখন কোন মুখে দাঁড়াবো? ঈশানীর চোখ দিয়ে নীরবে নোনতা জল ঝরছে। মায়ের চোখে অসহায়তা। বাবা একটু অপ্রস্তুত। ওরা বেরিয়ে গেছে কিছুক্ষণ আগেই। বাবা ইজি চেয়ারে বসে সিলিংয়ের দিকে নিরাশ হয়ে তাকিয়ে আছে। ঈশানীদের ফোনে ক্রমাগত ফোন এসেই চলেছে। ফোনটা অফ করে দিল ঈশানী। ক্লান্ত লাগছে ওর। দরজাটা বন্ধ করে চিঠিটা লিখতে শুরু করলো। হ্যাঁ, এটাকেই বলে সুইসাইড নোট। ঠিক কী কারণে মাত্র 25-26 জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে ও আজ জীবন থেকে ছুটি নিতে চলেছে তার জন্য 2-4 লাইন। আমার ছাত্রদের আমি মানুষ করতে চেয়েছিলাম, বাবার আদর্শে শিক্ষকতা করতে চেয়েছিলাম, হেরে গেলাম। আমি ঈশানী মিত্র, টিউলিপ স্কুলের ভূগোলের শিক্ষিকা। আজ নিজেকে শেষ করতে চলেছি শুধুমাত্র কচি কচি মুখের মিথ্যে সম্ভাষণ শুনে সহ্য করতে না পেরে। চিঠিটা শেষ হলো না ঈশানীর। তার আগেই মনে পড়ে গেল ওর বছর 6 আগের একটা ঘটনা। বরাবরই ও খুব বাবা নেওয়াটা ছিল। ছুটির দিনে বাবার সাথে বাজারে যাওয়াটা ওর নেশা ছিল। বাবাও এক হাতে বাজারের ব্যাগ আর অন্য হাত দিয়ে ওর হাতটা ধরে রাস্তায় হাঁটত। চোখের সামনে দৃশ্যটা আস্তে আস্তে পরিষ্কার হলো ঈশানীর। তখনও অত বোঝেনি, আজ বুঝল। বাবার পিছন পিছন একদল ছেলে বিভিন্ন অঙ্গভঙ্গি করছে। মুখে বলছে, হাঁস স্যারের মেয়েটাকে দেখ, মনে হচ্ছে স্যারের নাতনি। ঈশানী বলেছিল, বাবা, ওরা তোমাকে হাঁস স্যার বলছে কেন? বাবা হেসে বলেছিল,
আমার গলাটা একটু ভাঙা তো, তাই হাঁসের মতো শুনতে লাগে। বাবার মুখে তখনও হাসি লেগেছিল। ঈশানী রেগে বলেছিল, তুমি ওদের ক্লাসে গিয়ে খুব পেটাবে। বাবা বলেছিল, ধুর পাগলি, ওরা বোকা, তাই মানুষকে হেয় করে আনন্দ পায়। যারা খুব বোকা হয় তারাই মানুষকে ছোট করে সুখী হয়। বাবা ওদের কথার কোনো গুরুত্ব না দিয়েই মাছের বাজারে ঢুকেছিল। ছেলেগুলো উৎসাহ হারিয়ে অন্য পথে হেঁটেছিল। আবার ঈশানী এও দেখেছে, রাস্তার মাঝে পুলিশের ড্রেস পরা বেশ হোমড়া চোমড়া মানুষ এসে বাবার পা ছুঁয়ে প্রণাম করছে। চিঠি লেখা থেমে গেছে ঈশানীর। হাতের স্লিপিং পিলের স্ট্রিপটা হাত থেকে মাটিতে পড়ে গেছে। এই মুহূর্তে ওটা গুরুত্বহীন। আগামী সোমবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। ওর এত কষ্ট করে, এত অপমান সহ্য করে তৈরি করা ছাত্ররা কেমন পরীক্ষা দেবে সেটা জানার আগ্রহ রয়েই গেছে মনে। নিজের লেখা চিঠিটা ভাঁজ করে সরিয়ে রাখলো ঈশানী। বাবা মায়ের সাথে বসেই ডিনার সারল। সকলে বড্ড চুপচাপ আজ, যেন একটা তুমুল ঝড় বয়ে গেছে, যে ঝড়ে ওদের তিনটে প্রাণীকে বড্ড দূরে পাঠিয়ে দিয়েছে। মেয়ের বিয়ে ভেঙে যাওয়াটা সত্যিই খুব অপমানজনক এই মধ্যবিত্ত মানসিকতা সমাজে। দুটো দিন আর স্কুলে যেতে ইচ্ছে করলো না ঈশানীর। ঘটনাটা একটু থিতিয়ে গেলেই না হয় যাবে। ঈশানী শুরু করবে জীবনের আর একটা নতুন অধ্যায়। জানে অনেক ব্যক্তিগত প্রশ্নের সম্মুখীন হবে ও। স্কুলে ঢোকার পরেই দেখলো বাতাস বেশ ভারী। কলিগদের মধ্যে একটাই আলোচনা, এবারের মাধ্যমিকের কোশ্চেন নাকি ভীষণ শক্ত হয়েছে। বাংলা ইংরাজি দুটোতেই টিউলিপের টিচারদের সাজেশন চূড়ান্তভাবে পরাস্ত হয়েছে। গার্জেনরা রীতিমতো গালাগাল দিচ্ছে টিউলিপের টিচারদের। বিশেষ করে যে সমস্ত টিচারেরা স্কুলের পরে বাড়িতে কোচিং সেন্টার খুলেছিল, সেই সব কোচিংয়ে বেশি টাকা দিয়ে বিশেষ সাজেশন কিনেছিল স্টুডেন্টরা। এখন তারা ফেলিওর, তাই এত হাঙ্গামা করছে সকলে। ঈশানী এখন টিচার্স রুমে ব্রাত্য। ওর অনেক দোষ। ওর দোষেই নাকি স্টুডেন্টদের এতটা সাহস বেড়েছে, যদিও ও নিজে এখনও বোঝেনি ওর অপরাধটা ঠিক কোথায়। ঈশানী এই প্রথম শুনল অঙ্কেরও নাকি সাজেশন হয়। বিশ্বজিৎবাবু বেশ গলাবাজি করে বলছেন, শর্ট কোশ্চেন সব আমার সাজেশন থেকেই এসেছে, বড় অঙ্কগুলো কমন পায়নি, তাই বলে কিনা আমার কোচিং সেন্টার তুলে দেবে। এক সপ্তাহ হয়ে গেল দীপনের সাথে আর কোনো যোগাযোগ নেই ঈশানীর। বড্ড ফাঁকা লাগে শনিবারের বিকেলটা, কারণ বেশিরভাগ শনিবারগুলোতেই ও আর দীপন হারিয়ে যেত শহর থেকে দূরে। হোয়াটসঅ্যাপে রাতের দিকে দীপনকে অনলাইন দেখেছে, অথচ আগের মতো আর মেসেজ করতে পারছে না ঈশানী। অনেকবার টাইপ করেও মুছে দিতে হয়েছে ভেঙে যাওয়া সম্পর্কের টানকে। স্কুল থেকে ফিরে তন্দ্রার মতো এসেছিল ঈশানীর। হঠাৎই মা এসে বলল, ঈশানী, বাড়ি ঘেরাও করেছে তোর স্কুলের স্টুডেন্টরা। কি করব বুঝতে পারছি না। আজ ভূগোল ছিল, এটাই লাস্ট পরীক্ষা ছিল। তাহলে কি কমন পায়নি? বাইরের শোরগোলটা কানে আসছিল ঈশানীর। বুড়ো বয়সে বাবা মাকেও ওর জন্য কত কষ্ট সহ্য করতে হবে কে জানে। না, চাকরিটা ঈশানী এবার ছেড়েই দেবে। অন্য কোনো চাকরির চেষ্টা করতে হবে ওকে। ওর স্বপ্নের শিক্ষকতার ইতি টানতে হবে খুব দ্রুত। দরজা খুলে বাইরে বেরিয়ে এলো ঈশানী। আজ আর ছোট ঢিল নয়, হয়তো বড় পাথর পড়বে ওর মাথা লক্ষ্য করে। উদাসীনের মতো গেটের বাইরে দাঁড়ালো ও। শোরগোলটা থমকে গেল নিমিষে। উল্টে ক্লাসের সব থেকে বাজে মন্তব্য করা ছেলে মেয়েগুলো প্রশ্নপত্র হাতে এগিয়ে এসে টপাটপ প্রণাম করতে শুরু করলো ঈশানীকে। প্রণাম? ওকে প্রণাম করছে টিউলিপের ছাত্রছাত্রীরা? স্বপ্ন দেখছে না তো? ম্যাম, উই আর ভেরি সরি। সমস্যারে কথাগুলো বলল প্রায় জনা 60-এর দলটা। ম্যাম, একমাত্র জিওগ্রাফিটাই আমরা সাজেশন করে পড়িনি, আপনিই পড়াননি, তাই ফুল আনসার দিয়ে আসতে পেরেছি। এবারে যা টাফ কোশ্চেন ছিল, সব সাবজেক্টেই প্রায় খারাপ হয়েছে, শুধু আপনার সাবজেক্ট। ম্যাম, আমাদের ক্ষমা করুন। ঈশানীর চোখে জল। পেরেছে ও। ছাত্রদের মন জয় করে সঠিক বিষয়টা বোঝাতে সক্ষম হয়েছে ও। জয়জিতের পিসি এগিয়ে এলো, ওই বিশেষ চ্যানেলের মাইক্রোফোন হাতে। সেদিন যে চ্যানেলের ভুল খবর ওর বিয়েটা ভেঙে দিয়েছিল। ম্যাম, আগের দিনের জন্য দুঃখিত। আজ বলুন আপনার বক্তব্য। আমরা আমাদের চ্যানেলে প্রচার করব। ঈশানী বলল, আমার কিছু বলার নেই। আমার সাফল্যের উত্তর আমার ছাত্রছাত্রীরাই দেবে।
সব ছাত্রছাত্রীদের মাঝে দাঁড়িয়ে বেশ কয়েকটা ছবি তুলল ওই চ্যানেলের ক্যামেরাম্যান, যিনি আগের দিন ঈশানীকে বিকৃতভাবে দেখিয়েছিলেন টিভি চ্যানেলে। ঈশানীর আর চোখের জল বাঁধ মানছে না। রাতের দিকে দীপনের ফোনটা এলো। খুব স্বাভাবিক গলায় বলল, তুমি তো এখন মডেল টিচার হয়ে গেছো, সেলিব্রিটি। কেমন ফিলিংস হচ্ছে বলো? এই মুহূর্তে আমাকে তোমার মনে পড়ছে ঈশানী? ঈশানী খানিকক্ষণ চুপ করে থেকে বলল, বিশ্বাসহীন সম্পর্কের বোঝাটা আপাতত হালকা হয়ে গেছে দীপন, তাই এটুকু বলতে পারি। আমার বাবার এই একটা ধারণা ভুল ছিল। ভালো রেজাল্ট করা ছাত্র মানেই সে প্রকৃত মানুষ হয়েছে, এই চিন্তাটাই আমার বাবার সবথেকে ভ্রান্ত ধারণা। ভালো থেকো দীপন। কাছের মানুষকে অবিশ্বাস করার আগে আরেকটু ভেবো। ফোনটা কেটে দিয়েছে ঈশানী, কিন্তু তবুও বুকের মধ্যে কোনো যন্ত্রণা নেই, বরং অপমানের জ্বালাটা এখন সম্পূর্ণ নিরাময় হয়েছে। বাবা বলতেন, ভালো ছাত্র তৈরি করাটাই শিক্ষকের কাজ। না, ঈশানী বলছে প্রকৃত মানুষ তৈরি করাটাই শিক্ষকের একমাত্র উদ্দেশ্য। বাইরে কোথাও গান বাজছে, তোলো ছিন্ন বীণা বাঁধো নতুন তারে। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং হাইপ করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।